হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিজ 247 এর মধ্যে। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, অনেকদিন ধরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে কিছু কথা বলি না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে কথা হচ্ছিল। সাথে ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে কিন্তু আমরা পড়েছিলাম। বাংলাদেশকে নিয়ে তো আমরা পড়েছিলাম এবং বিভিন্ন ইসরায়েল, হামাস এইসব জিনিস নিয়ে কিন্তু হিজবুল্লাহ এসব জিনিস নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সোনাম ওয়াংচুককে নিয়ে। ওকে? সোনাম ওয়াংচুক অনেকে হয়তো নাম জানবে। কেন নাম জানবেন? যদি না জেনে থাকেন এখনই বলবো আপনাদের মনে পড়ে যাবে। আপনারা সবাই মুভি দেখেছেন 'থ্রি ইডিয়টস'। ওকে? 'থ্রি ইডিয়টস' মুভিটা ছিল না? যেখানে হচ্ছে আমির খান ছিল। ওকে? তো সেখানে কিন্তু দেখানো হচ্ছিল বেসিক্যালি সেখানে যার মানে জীবনী বেস করে কিন্তু মুভিটা বানানো হয়েছিল। তিনি হচ্ছে সোনাম ওয়াংচুক। তিনি একজন ইঞ্জিনিয়ারিং করেছে এবং ইঞ্জিনিয়ার তিনি একজন মানে খুব নামকরা ইঞ্জিনিয়ার। সাথে কিন্তু তিনি একজন মানে অ্যাক্টিভিস্ট। পুরোপুরিভাবে পরিবেশ সম্বন্ধে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। তিনি পরিবেশকে বাঁচানোর চেষ্টা করছে, তাও আবার হিমালয়ের পরিবেশকে। কেন বাঁচানোর চেষ্টা করেছে, কি হচ্ছে তার সাথে সেই নিয়ে আলোচনা করব। কেন আলোচনা করব সেটা জানার আগে কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সোনাম ওয়াংচুককে কিন্তু দিল্লিতে আটকে দেওয়া হয়েছে। ওকে? এর আগে এক জিনিসটা বলব, যেটা হচ্ছে সোনাম ওয়াংচুক একটা পিসফুল প্রোটেস্ট করছিল। সেই প্রোটেস্টটাকে আটকে দিয়েছে গভর্নমেন্ট। এবার কে আটকেছে আমরা সকলেই জানি। কারণ আমরা দেখেছি যেই বিজেপি বর্তমানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কিন্তু চিল্লাহাল্লা করে থাকে। কি চিল্লাহাল্লা করে থাকে? যে আরজে করে প্রোটেস্ট হবে, এই হবে, ওই হবে। কোনদিন আপনি দেখেছেন মমতা ব্যানার্জিকে প্রোটেস্ট আটকাতে? কোনদিন দেখেছেন যে আরজে করের যে প্রোটেস্টটা হচ্ছিল সেটাকে আটকানোর চেষ্টা করা হয়েছে? কিন্তু আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে যান, সেন্ট্রাল গভর্নমেন্টে দেখতে পারবেন যে ১ম এ আটকানো হয়েছিল বেসিক্যালি প্রোটেস্টারদের আটকানো হয়েছিল, যে মনে আছে আপনাদের? যারা হচ্ছে কুস্তিগির ছিল, যারা অলিম্পিকে মেডেল জেতা কুস্তিগির, তাদেরকে ১ম এ আটকানো হয়েছিল। দীনেশ ফোগাট ছিল, বজরং পুনিয়া ছিল, সাক্ষী মল্লিক ছিল। এদেরকে আটকানো হয়েছিল। মনে আছে? তাদেরকে পুলিশে তুলে নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশ, যারা যন্তর মন্তরে ধর্ণা দিচ্ছিল। দ্বিতীয়বার দেখেছিলেন আপনার কৃষক যখন আন্দোলন হচ্ছিল, কৃষক আন্দোলনের সময় কি ঘটেছিল? কৃষকদের কিভাবে আটকানো হয়েছিল? বাঘা বর্ডার, সিন্ধু বর্ডার এইসব বর্ডার গুলোতে কিভাবে আটকানো হয়েছিল? মনে পড়ছে তো আপনাদের? আপনি পশ্চিমবঙ্গে এসব জিনিস কোনদিন দেখেছেন? সেজন্য আজকে আমি থাম্বনেইলটার মধ্যে লিখেছি যে মমতা ব্যানার্জির থেকে শেখা উচিত কিভাবে শাসন চালাতে হয়। ওকে? কারণ নরেন্দ্র মোদীর সময় শেষ হয়ে আসছে। কেন শেষ হয়ে আসছে? আর ১ বছরের মধ্যে তিনি ৭৫ বছর হতে চলেছেন এবং ৭৫ বছরের পরে কিন্তু তিনি রিটায়ারমেন্ট নিবেন। আর সংঘ পরিবার, সংঘ বলতে আরএসএস এর সংঘ, নাগপুরের সংঘ, মহারাষ্ট্রের নাগপুরে তাদের যে মেইন সেন্টার রয়েছে সেখানে কিন্তু কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। ওকে? কে আসবে নেক্সট প্রধানমন্ত্রী? কাকে প্রধানমন্ত্রী বানানো হবে নেক্সট? কারণ ৭৫ বছরের পরে কিন্তু বিজেপিতে কেউ প্রধানমন্ত্রী থাকে না। তাকে কিন্তু মার্গদর্শন কমিটির মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তো নরেন্দ্র মোদী বেশি দিন নেই। তাই জন্য বলছি যে এখনো সময় আছে, শিখে নেওয়া উচিত। কেন শিখে নেওয়া উচিত? সোনাম ওয়াংচুক। সোনাম ওয়াংচুককে দেখানোর আগে আমরা আরেকটা ফটো দেখাবো, যে তাকে দেখার পর আপনার রক্ত গরম হবে। দেখতে পাচ্ছেন তো কতদিন আগে আমরা একে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম না? একে পেরোলে বের করা হচ্ছে। ভোট আসলে পেরোল হয়। মহারাষ্ট্র বলতেছি। পাঞ্জাব হোক, হরিয়ানা হোক, রাজস্থান হোক, এইসব জায়গাতে ভোট আসলেই এনাকে পেরোলে বের করা হয়। কারণ এনার শিষ্য সংখ্যা বেশি। শিষ্যরা ভোট দিয়ে থাকে একটা নির্দিষ্ট পার্টিকে। পার্টিটার নাম বুঝতে পারছেন তো? কাকে পাঠানো হয়, কার জন্য তিনি পেরোলে বেরিয়ে আসেন। এনাকে যিনি পেরোল দিত, যে জেলারটা পেরোল দিত, তিনি এখন বিজেপি পার্টির থেকে দাঁড়িয়েছে ভোটে। তাকে আবার ২০ দিনের পেরোল দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তো? যিনি একজন বলাৎকারের দোষী, যাকে একজন রেপিস্ট বলা হয়, তিনি জেলে থাকছেন। জেলের থেকে পেরোলে বারবার বেরোচ্ছে, কারণ সামনে ভোট আছে। ভোট আসলেই ইনি বেরোবে। নাকি ইনি যখন বেরোয় তখনই ইলেকশন কমিশন ভোট সৃষ্টি করে বা ভোট নেওয়া শুরু করে, সেটার ব্যাপারে কিন্তু একটা দেখার বিষয় রয়েছে, যে একে পেরোল দিতে পারে। সরকার একে জেল থেকে বের করে আনতে পারবে। কিন্তু সোনাম ওয়াংচুক, যিনি হিমালয়ের, লাদাখের যে এনভায়রনমেন্ট রয়েছে সেটা বাঁচানোর জন্য কাজ করছে, তাকে কিন্তু সরকার জেলে দিয়ে দিয়েছে। মেইন ঘটনা কি ঘটেছে? মেইন ঘটনা ঘটেছে যেটা, সেটা হচ্ছে সোনাম ওয়াংচুক ইনি হচ্ছে লাদাখের 6th পজিশন, আমাদের যে মানে 6 তম যে অনুসূচি রয়েছে সেখানে দেওয়ার কথা বলেছেন। তিনি চাচ্ছিলেন যে লাদাখের মধ্যে একটা বিধানসভা হোক, ওকে? আলাদা একটা বিউরোক্রেসি সেখানে এস্টাবলিশ করা হোক, যাতে সেখানকার লোকরা যাতে নিজের সমস্যা তুলে ধরতে পারে। ওকে? কারণ তেনার মতে লাদাখের এমন অনেক জায়গা রয়েছে যেখানে বেসরকারি কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে। সেখানে হচ্ছে এর ফলে কি দেখা যাচ্ছে? লাদাখের মধ্যে কি যে পরিবর্তন দেখা যাচ্ছে, প্রকৃতির মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। সেটা তিনি বারবার বলে যাচ্ছে সরকারকে। আর মনে আছে লাদাখে ৩৭০ হাঁটার পরে লাদাখ এবং জম্মুকে আলাদা করা হয়েছিল, আলাদা, আলাদা ভাগ করা হয়েছিল এবং লাদাখের মধ্যে জমি কে কিনছে মনে আছে তো আপনাদের? ওখানে নাকি প্রচুর পরিমাণের কি আছে? লিথিয়াম আছে। লিথিয়াম ভবিষ্যতের কি সম্পদ। এখনকার তেল রয়েছে, ভবিষ্যতে কি হবে? লিথিয়াম। বুঝতে পারছেন কোন কোম্পানি কিনেছেন আর কোন কোম্পানিকে ফায়দা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? সেখানে সোনাম ওয়াংচুক একসময় কিন্তু সোনাম ওয়াংচুক বিজেপিকে পুরোপুরিভাবে কিন্তু সাপোর্ট করত। যখন বিজেপি ৩৭০ হাঁটিয়েছিল এবং লাদাখ এবং কিন্তু জম্মুকে আলাদা করা হয়েছিল। সেই সময় সোনাম ওয়াংচুক বলেছিল যে খুব ভালো হয়েছে। কারণ তার ম্যানিফেস্টোর মধ্যে এসব বিষয় মানে বিজেপির যে ম্যানিফেস্টো ছিল, সে যে মিষ্টি ম্যানিফেস্টো, সেটা এখন সোনাম ওয়াংচুককে সুগারে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে? যে জিনিসটা বলব আপনাদের, সেটা হচ্ছে মেইন কারণ যেটা। সোনাম ওয়াংচুক একজন অ্যাক্টিভিস্ট।
তিনি ১ম এ সাপোর্ট করেছিলেন। এখন তিনি বলছে যে বিজেপি যে ম্যানিফেস্টো জারি করেছিল সেই ম্যানিফেস্টোর মধ্যে কিন্তু যা জারি করা হয়েছিল সেগুলো কিন্তু কিছু নেই। সুতরাং তারা এখন আন্দোলন করছে। সোনাম ওয়াংচুক সেই যে 'থ্রি ইডিয়টস' মুভি, 'থ্রি ইডিয়টস' মুভির যে র‍্যাঞ্চো আমির খানের ক্যারেক্টারটা ছিল যে ইনাকে কেন্দ্র করে এই ক্যারেক্টারটা বানানো হয়েছিল। কত একটা মানে একটা সম্মানের জায়গা। সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু ভুখ হরতালে ছিল। ২১ দিনে কিন্তু না খাওয়া, জল, অন্য কিছু গ্রহণ করেনি। এরকম হচ্ছে ভুখ হরতাল করেছে। কালকে যখন তারা কি করেছিল, বেশ কিছুদিন ধরে তারা বলছিল যে আমরা কি করব? পায়ে হেঁটে লাদাখ থেকে আমরা কোথায় যাব? দিল্লি যাব। সেখানে যখন দিল্লি আসার পথে আসছিল সেই সময় বলা হচ্ছে যে হরিয়ানাতে যেহেতু ইলেকশন হয়েছে, ইলেকশন জারি হওয়ার জন্য ১৪৪ ধারা, এখন ১৪৪ ধারা নেই, এখন হয়তো ১৬৮ কিংবা ১৬৩ ধারা হয়ে গেছে ওটা। সে বিষয়ে আমি জানি না। ওকে। তো সেই জায়গায় সেই ধারা জারি করে দেওয়া হয়েছে। এবং জারি করার পরে এনাদেরকে কি করা হয়েছে? থানাতে নিয়ে যাওয়া হয়েছে। মানে এনাকে এখন দিল্লি যেতে দিবে না। মানে দিল্লি গেলে একটা ভয় আছে মনের মধ্যে। আর ভয়ে কি হয়েছে কি না হয়েছে সে বিষয়ে আমরা বলতে পারব না। সে বিষয়ে নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু কেন্দ্র সরকারের উচিত যে ইনারা যেহেতু শান্তিপূর্ণ একটা আন্দোলন করছে সেটা কিন্তু সাপোর্ট করা উচিত ছিল কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকার সেটা করেনি। কেন্দ্র সরকার খেলা ঘুরিয়েছে। এবার জনগণ কিন্তু খেলা ঘুরাবে। ওকে, ভবিষ্যতে দেখা যাবে, কারণ নরেন্দ্র মোদী খুব দ্রুত হয়তো চলে যাচ্ছে। আমরা যেটা খবর পাচ্ছি এখনো পর্যন্ত। মানে আরএসএস মহল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শুরু করে যে খবর-সবর পাচ্ছি সেখানে কিন্তু পুরো সমস্যায় আছে। আরএসএস এর সমস্যা আছে, কারণ আরএসএস কে টার্গেট করেছে কংগ্রেস। কংগ্রেস জানে যে বিজেপির মেইন মানে যে খুঁটি রয়েছে সেই খুঁটিটা কিন্তু আরএসএস। এবং আরএসএস কে যদি খুঁটি হিলিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বিজেপি হিলে যাবে। এখন আরএসএস উঠে পড়ে লেগেছে বিজেপির থেকে নিজের কিন্তু কন্ট্রোলটাকে ফিরে পেতে বিজেপির মধ্যে। তো ভবিষ্যতে কি ঘটে না ঘটে, কারণ আরএসএস ও বুঝতে পেরেছে নরেন্দ্র মোদী আজ আছে কাল নেই। আরএসএস কে থাকতে হবে। সেক্ষেত্রে আরএসএস কে যদি বাঁচতে হয় সেক্ষেত্রে কংগ্রেসকে আটকাতে হবে। এবার কংগ্রেসকে যদি আটকাতে না পারে সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তো এইটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে সোনাম ওয়াংচুককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। মানে পুরো একটা খারাপ বিষয়। খারাপ বিষয় মানে এত বাজে বিষয় যেখানে হচ্ছে সোনাম ওয়াংচুককে ধরা হয় তার আগে আমি একটা ভিডিও দেখিয়ে দিই আপনাদের। ওকে? ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন যে আমরা এখনো এমন একটা জায়গায় বাস করছি যেখানে আমাদের এখনো স্বাধীনতা রয়েছে। ওকে? পশ্চিমবঙ্গের এমন একটা জায়গায় বাস করছি যেখানে এখনো স্বাধীনতা রয়েছে। অন্য কোথাও গেলে হয়তো স্বাধীনতাটা পাবো না। जिले नमस्कार। अभी थोड़ी देर पहले जिले नमस्कार। अभी थोड़ी देर पहले हम पंजाब हरियाणा के बॉर्डर पर पहुंचे और वहां से हम बसों में चढ़े हैं। अभी हरियाणा को क्रॉस कर रहे हैं बसों में, क्योंकि हमने आपसे पहले भी कहा यहाँ पर चुनाव हो रहे हैं, संवेदनशील है और हम किसी भी राजनीतिक रंग में नहीं रंगना चाहते, इसलिए इसे पवित्र रखते हुए हरियाणा को लांग कर हम और कन दिन पर मृत्यु में है तो इसे हम বুঝতে পারছেন তো? হয়তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে চান সেক্ষেত্রে ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে দেখতে পারবেন। ওকে? তো যে জিনিসটা আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে নিরীহ লোক। ইনি ১ম এ বলছিল যে এসকর্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু এসকর্ট করে নিয়ে যায়নি। তাকে থানাতে নিয়ে যাওয়া হয়েছে। থানাতে আটকে দেওয়া হয়েছে। যে বেশ কিছুদিন পর্যন্ত, এখনো পর্যন্ত তাকে ছাড়া হবে না যতদিন ইলেকশন না কমপ্লিট হয়। ইলেকশন কমপ্লিট হবে তারপরেই কিন্তু সে ধারা খোলা হবে এবং পরবর্তীকালে তিনি কিন্তু এগোতে পারবেন। মানে ভিডিও এমন ভিডিও আসছিল যে সেখানে যারা মানে তিনি একা কিন্তু আসেননি। অনেকজন এসেছে লাদাখবাসী, যে লাদাখকে কি করা উচিত? একটা আলাদা বিধানসভা দেওয়া উচিত। ওকে? জম্মু কাশ্মীরে আমরা যেমন দেখতে পাচ্ছি যে বিধানসভা ইলেকশন আসছে সামনে। ৯০ টা সিটে বিধানসভা ইলেকশন হবে। ঠিক তেমনি লাদাখের মধ্যেও কি করা উচিত? বিধানসভা দেওয়া উচিত লাদাখকে। আর লাদাখের মধ্যে কি করা উচিত? বিউরোক্রেসি এস্টাবলিশ করা উচিত। সেখানে জনগণ যাতে নিজের অঞ্চলের জন্য কিন্তু নিজের যাতে মত প্রকাশ করতে পারে এবং নিজের ইচ্ছামত কাজ করতে পারে। কেন্দ্র সরকার যাতে সেখানে হস্তক্ষেপ না করে। কারণ কেন্দ্র সরকারকে আমরা বারবার দেখেছি কেন্দ্র সরকার একটা নির্দিষ্ট মানে লোকের জন্য কিংবা একটা নির্দিষ্ট কোম্পানির জন্য কিন্তু বারবার অনেক কিছু নিজের হাত থেকে ছেড়ে দিয়েছে। সেই জিনিসটা কিন্তু বারবার আমরা লক্ষ্য করে থাকি কোথায়? সেটা হচ্ছে কেন্দ্র সরকারের ব্রেনের মধ্যে। কেন্দ্র সরকার কত কি দিয়েছে কাকে? এখন লাদাখকেও যদি এরকম করে যে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো যে রয়েছে যে একটা, আপনি বুঝতে পারছেন তো হিমালয়ে যদি কোনো মানে যদি গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হয় কিংবা সেখানে যদি কোনো দুর্যোগ সৃষ্টি হয়, প্রত্যেকটা নদী কিন্তু হিমালয় থেকে প্রবাহিত হয়। এরপরে হিমালয়ে যদি কোনো কিছু সৃষ্টি হয়, হিমালয় থেকে যদি বরফ গলা শুরু করে সেক্ষেত্রে কিন্তু জলস্তর বৃদ্ধি পাবে। বিহারের মতো জায়গা, পশ্চিমবঙ্গ, আসাম এসব অঞ্চলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সেই সমস্যার কথা কিন্তু আপনি না বুঝতে পারেন। আপনি পড়াশোনা করেননি, আমিও পড়াশোনা করিনি। কিন্তু একজন সায়েন্টিস্ট যিনি রয়েছেন তিনি কিন্তু ভালো করে বুঝতে পারেন এই বিষয়গুলো। আর এই বিষয়গুলোর জন্য কিন্তু ইনাকে আমাদের ফলো করা উচিত। আপনারা যারা রয়েছেন তারা কিন্তু ইনাকে ফলো করতে পারেন পুরোপুরিভাবে। সোশ্যাল মিডিয়াতে ফলো করবেন। ইনার আওয়াজের সাথে নিজের আওয়াজ কিন্তু তুলে ধরবেন। আপনার যদি আওয়াজ না তুলে ধরেন, আজকে হয়তো আপনি বেঁচে যাচ্ছেন, ২০ বছর পরে আপনি মরে যাবেন। কিন্তু তারপরে আর আপনি কিন্তু থাকতে পারবেন না। আপনার বাচ্চা-কাচ্চা যারা রয়েছে তারা তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকারের দিকে। সেই জিনিসটা আমাদেরকে বুঝতে, অবশ্য আমার জন্য তো করেন।
আমাদের মতো ছেলেপেলেদের জন্য করেন। যারা ভবিষ্যতে যদি বেঁচে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ভালোভাবে বাঁচতে যেতে পারি। আপনারাও তো একসময় ভালোভাবে বেঁচে এসেছেন। আপনাদের সময় প্রকৃতি অনেক সুন্দর ছিল। এখন আর প্রকৃতি অত সুন্দর নেই। সুতরাং আমাদের জন্য কিছুটা করে যান। ইনি ভেবেছেন যে ইনি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষিত মানুষের এটাই গুণ। যিনি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবে। অশিক্ষিত লোকের সেটা না। অশিক্ষিত লোককে আপনি নেতা বানান, অ্যাক্টিভিস্ট বানান, যাই বানান, সে শুধু নিজেরটা ভাববেন। আমার বাচ্চা কিভাবে বিদেশে পড়াশোনা করবে, আমার বাচ্চা কিভাবে কিন্তু ভালো জায়গায় থাকবে, আমার মেয়ের কিভাবে ভালো ঘরে বিয়ে হবে, আমার মেয়ের জন্য বিয়ের জন্য টাকা জোগাড় করতে হবে, সেইসব জিনিসকে তার মাথায় টেনডেন্সি থাকে। আর শিক্ষিত লোক বুদ্ধিজীবী, শিক্ষিত হলে হয় না। আজকাল শিক্ষিত কথাটাকে মানে খুব বাজেভাবে ব্যবহার করা হয় যে কেউ পড়াশোনা করলে শিক্ষিত হয়ে যায়। শিক্ষিত আলাদা, বুদ্ধিজীবী আলাদা। বুদ্ধিজীবী যিনি হচ্ছে নিজের বুদ্ধির প্রয়োগ করেছেন। আর যারা বুদ্ধিজীবী, শিক্ষিত খুব মানে এডুকেটেড পারসন তারা কিন্তু সবসময় ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবে। আর যদি বিজ্ঞানীরা ভবিষ্যৎ প্রজন্মের কথা না ভাবে তাহলে আজকে আমরা কিন্তু গোটা পৃথিবী নষ্ট করে দিব। মানে আমরা এমনভাবে পৃথিবীকে নষ্ট করছি, এমনভাবে পৃথিবীকে ধ্বংস করছি মনে হচ্ছে যে আমাদের কাছে আরেকটা পৃথিবী রয়েছে। কিন্তু আমাদের কাছে আরেকটা পৃথিবী নেই। তো ভবিষ্যতে কি ঘটে না ঘটে সে বিষয় নিয়ে কিন্তু আমরা আরো আলোচনা করব। আপনারা এইসব নিয়ে আমাদের মানে আজকের ভিডিওটা তো মানে মজাদার নয়। ওকে, কাউকে হেট করা না, কাউকে কিছু করা না, মজাদার ভিডিও নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনারা হয়তো অনেকজন দেখবেন না এটাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমার উচিত যে আমি এই বিষয় নিয়ে কথা বলব। কারণ অনেক ইউটিউবার এই বিষয় নিয়ে কথা বলে না। কেন কথা বলে না? কারণ এগুলোতে মসলা নেই। ওকে। একসময় কি হয় যারা সেলিব্রিটি রয়েছে বা ইনফ্লুয়েন্সার রয়েছে তারা একসময় ভালো ভিডিও বানায়। কিন্তু ক্রমে যখন জনগণ তাকে দেখে না সেক্ষেত্রে তারা কিন্তু ধীরে খারাপ ভিডিও বানানো শুরু করে। যেমন হানি সিং এর কথাই ধরুন। হানি সিং নিজে বলেছে যে আমি যখন ভালো গান বানাতাম, যখন আমি ভগৎ সিং এর উপর গান বানিয়েছি সেইসব গান চলেনি। আর যখন আমি দারু নিয়ে গান বানিয়েছি, ড্রাগস নিয়ে গান বানিয়েছি সেই সময় কিন্তু সেই গানগুলো প্রচুর পরিমাণে চলেছে। এবং জনগণ কিন্তু সেই গানগুলোকে প্রচুর পরিমাণে শুনেছে। মানে বুঝতে পারছেন তো? বলে জনগণ যেটা চাবে সেটাই তো হবে। নেতা যদি জনগণের ভোটে জিতে আসে সুতরাং সে তার নেতার মেইন কর্তব্য হচ্ছে দেশকে বাঁচানো না। নেতার এখন মেইন কর্তব্য হয়ে গেছে জনগণকে ভালো রাখা, জনগণকে সুষ্ঠু রাখা, জনগণকে সবকিছু দিয়ে রাখা। সুতরাং দেশের কথা ভাবুন, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কাজ করুন। চলুন আজকে এতটুকুই থাকবে। আপনারা হয়তো আমার কথায় অনেকজন নাও মিলতে পারে। যারা দেখেন আমাকে তারা ভাল লাগতে পারে। কারণ আমি এইসব বিষয় নিয়ে কথা বলি। আমি কিন্তু ওই ভেড়ার মতো চালে চলতে পারি না যে মানে ভাইরাল ভিডিও এনে ভিডিও বানায় দেখাবো দেখুন, এই দেখুন, ওই দেখুন, এই নেতাকে গালাগালি করব, ওই নেতাকে গালাগালি করব। আমি কোন নেতাকেই গালাগালি করতে চাই না। সেটা নরেন্দ্র মোদী হোক, অন্য মোদী হোক, অন্য কেউ হয়ে থাকুক না কেন। শুধু আমি বলব যে শিখুন। শিখার কোন বয়স হয় না। ওকে। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই বাই।